টেলিফোন আর ইন পার্সন হয়তো কোনো ইন্ডিভিজুয়ালের সঙ্গে যোগাযোগ ছিল এবং বিএনপিকে বাইপাস করে এই ধরনের একটা সিদ্ধান্ত এই সরকার নিবে বলে আমি মনে করি না। এর সমস্যা কিন্তু রাজনৈতিক দলগুলোর না, বড় ধরনের একটা ক্রুশিয়াল টাইম। এই ছাত্র জনতা তো রাজনৈতিক দলের সাথে মিশে যাবে। তারা এখন দেখছে এখনই যদি আওয়ামী লীগকে স্তব্ধ করা না হয় তাহলে সামনের দিকে আওয়ামী লীগ তাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, তাদের জন্য একটা শঙ্কার বিষয় হয়ে দাঁড়াতে পারে। প্রতীক্ষিত একটা বিষয়ের উপর আপাতত মনে হয় যে শান্ত হওয়ার মতো একটা সিদ্ধান্ত সরকার জানিয়েছেন। প্রথমে আপনি উপস্থাপনায় যেটা বলেছেন যে বিএনপি উপস্থিত ছিল না, তো বিএনপি আমার মনে হয় উপস্থিত না থাকলে রাজনীতিতে সবকিছু সর্বদা ওভার দি কার্পেট থাকে না, আন্ডার কার্পেটও কিছু বিষয় থেকে যায়। আমার ধারণা বিএনপির ট্যাসিট একটা সিগন্যাল কোথাও ছিল, তা নাহলে এত বড় একটা সিদ্ধান্ত ইন্টারিম গভর্নমেন্ট শুধু নিজেই নিয়েছে বলে আমার ব্যক্তিগত অভিমত। যদিও পরবর্তীতে সাধুবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব, তবে ফিজিক্যালি উপস্থিত থাকাই সবকিছু না, মানসিক উপস্থিত থাকা এটা একটা অনেক বড় ব্যাপার। এবং একই দিনে গতকালকে আমরা একই সাথে দেখলাম যে বিএনপির বৈঠক এবং সরকারের উপদেষ্টাদের বৈঠক কিন্তু প্রায় পাশাপাশি হয়েছে। তখনই কি আপনার মনে হয় যে একটা গ্রিন সিগন্যাল বিএনপি থেকে তারা পেয়েছে, যে সিগন্যালটা সব দল থেকে পেয়েছে সেটা বিএনপি থেকে হয়তো বা তারা? এটা আমি যেটা বলতে চাচ্ছি, বিএনপি তো অনেক বড় দল, এখানে অনেক সিনিয়র পোলখা রাজনীতিবিদ আছে, আমাদের বকুল ভাইয়ের মতো এরকম মানে ঘাটে ঘাটে ধাপে ধাপে উঠে আসা অভিজ্ঞ রাজনীতিকরা আছেন। অনেক সময় ওনারা মুখে না বললেও ইশারায় অনেক কিছু বুঝিয়ে থাকেন। আর আমরা যেটা বলছি, মিটিংয়ে উপস্থিত ছিলাম না, আর মিটিংয়ের কোনো তথ্য কাউকে ওইভাবে জানা হয়নি বা জানানো হয়নি। তবে আমরা সারকামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে যেটা বুঝি যে বিএনপির একটা মৌনতা বা সম্মতি নিশ্চয়ই ছিল। তা না হলে আমাদের ক্যাবিনেট অর্থাৎ উপদেষ্টা যারা আছেন এই মুহূর্তে হয়তো তারা আর একটু সময় নিত যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে পারতো। এটাই সাদা চোখে দেখার কথা। আর আমাদের বিশ্লেষণ করা, আমি এবং কর্নেল কলিমুল্লাহ আছে, আমরা তো বিশ্লেষণ করি, অনেক সময় নেগেটিভ জিনিসও টেনে টেনে কথা বলি। অনেকে বলে আপনারা কি পজিটিভ কিছু দেখেন না? পজিটিভ যেটা সেটা পজিটিভ বলি। যে বিএনপির আমার ধারণা যে এখানে ওভার দি টেলিফোন আর ইন পার্সন হয়তো কোনো ইন্ডিভিজুয়ালের সঙ্গে যোগাযোগ ছিল এবং বিএনপিকে বাইপাস করে এই ধরনের একটা সিদ্ধান্ত এই সরকার নিবে বলে আমি মনে করি না। তার পরবর্তী ফলো আপটা যেটা আমরা দেখেছি যে সাধুবাদ জানিয়েছে। এখন আসি এই হঠাৎ করে এই 2-3 দিনের আন্দোলনে আমরা হয়তো বলছি যে সিদ্ধান্ত কেন হলো, এটা নিয়ে আমরা অনেক প্রশ্ন করেছি যে তরুণ ছাত্ররা যাদের আন্দোলনে স্বৈরাচারী সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে, তাদের দাবি ছিল যে এই গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনকারী এই দল এবং এই দলের নেতাদের বিচার করতে হবে, নিষিদ্ধ করতে হবে এবং তাদের একটা নিজস্ব যে আইডিওলজি অর্থাৎ নতুন করে মেরামত করে দেশের ব্যবস্থাপনা অর্থাৎ সংবিধানের কিছু ওভারহোলিং করার জন্য তারা দাবি প্রথম থেকে করে এসেছিল। এখন হঠাৎ করে এটা কেন হয়েছে এটা একটু বলার দরকার। সেটা হলো যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ পতিত প্রধানমন্ত্রী, তিনি লুকিয়ে থেকে বিভিন্ন সময় যে কিছু ভিডিও ক্লিপ ছাড়ছেন, এটা দেশের জনগণ ভালোভাবে নিতে পারছে না, কোনো রাজনৈতিক দলও ভালোভাবে নেয়নি। আর এটা রাজনীতির নর্মসের ভিতরেও পড়ে না যে উনি যদি দেশ ছেড়ে পালিয়ে যান বা পরিস্থিতির কারণে যেতে বাধ্য হন,
এই সময় হয়তো উনি চুপ থাকলে মানুষের মনে যে কিন্তু ক্ষতরা বলেছে, তারপরে মাঝে মধ্যে আমরা দেখছি কয়েকটা ঝটিকা মিছিল বের করেছে যুবলীগ বা ছাত্রলীগ, এটা নিয়ে যে সমস্যা কিন্তু রাজনৈতিক দলগুলোর না, বড় ধরনের একটা ক্রুশিয়াল টাইম। এই ছাত্র জনতা তো রাজনৈতিক দলের সাথে মিশে যাবে। ছাত্রদের যে নতুন দল করেছে এবং সমন্বয়ক যারা আছে বা তাদের সমর্থক, তাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ, তারা নিজেরা উপলব্ধি করছে, আমরাও দেখছি। কারণ সামনে যতই নির্বাচন ঘনিয়ে আসছে, বিষয়টা পরিষ্কার হচ্ছে যে বিএনপি একটা বৃহৎ দল, তারা ক্ষমতা প্রত্যাশী, এবং গ্রাউন্ডের যে পরিস্থিতি তা ব্যাপারটা ওরকমই যায়। তার পরবর্তী ফলো আপ অর্থাৎ নিকটবর্তী যাদের সমর্থন দেখি আমরা, সেটা হচ্ছে জামাত, অর্থাৎ জামাত বিএনপি, তারা ক্ষমতায় চলে যাবে। জামাতের সর্বোচ্চ 10% ভোট আছে, আর কয়েকটা সিট বেশি পেয়েছিল, সেটা বিএনপির সাথে সমঝোতা করে যে নির্বাচনগুলো করেছে সেখানে তারা কিছু বেশি ভোট পেয়েছে। এখন প্রশ্ন হলো যে এটা নিয়ে তারা হঠাৎ করে এরকম চটে গেল কেন? এখন তাদের একটা চ্যালেঞ্জ সামনে, এখনই যদি এটা নিয়ে কোনো বুঝপড় না করে, অর্থাৎ তারা একটা নিরাপদ জঞ্জাট মুক্ত পরিবেশ চেয়েছে। এই ছাত্ররা, তাদের যে দল, নতুন দল গঠিত হয়েছে, পুরাতন দলের মতো তৃণমূল পর্যায়ে তাদের কমিটি গঠিত হয় নাই, তাদের সেরকম জনসমর্থন গড়ে তোলার যে একটা কংক্রিট বিষয় থাকে, ওটা হয়ে ওঠে নাই। যেমন এখানে একজন বিজ্ঞ রাজনীতিক আছে আমাদের সবার প্রিয় বকুল সাহেব, যে উনাদের যেসব ভক্তরা আছে, উনারা জেলে গেলে তারাও টাকা পয়সা দিয়ে ছাড়াই নিয়ে আসে। ওনার পরিবারের বাজার দেওয়ার লোক আছে, ওনার পরিবারের গাড়ি দেওয়ার লোক আছে, ওনার পরিবারের চিকিৎসা দেওয়ার লোক আছে, ওনার ভক্তরা এই ধরনের পুরাতন রাজনীতিবিদদের আছে। কিন্তু একজন তরুণ ছাত্র নেতা, তাদের এইভাবে ফাউন্ডেশনটা নাই। যেমন ওনার জীবদ্দশায় উনি তো একজন প্রবীণ রাজনীতিক, এই পর্যায়ে আসছে জীবনে, অনেকের সুখ দুঃখে পাশে দাঁড়িয়েছেন, তাদের কৃতজ্ঞতা থাকে দলের প্রতি, ব্যক্তির পথে, কিন্তু তাদের এটা নাই। তারা এখন দেখছে, এখনই যদি আওয়ামী লীগকে স্তব্ধ করা না হয়, তাহলে সামনের দিকে আওয়ামী লীগ তাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, তাদের জন্য একটা শঙ্কার বিষয় হয়ে দাঁড়াতে পারে। সে কারণেই আইন করে করা হয়েছে, যদিও এটা রাজনৈতিক বিষয়, এটা নির্বাহী আদেশে আপাতত নিষিদ্ধ করা হয়েছে আমরা যেটা দেখছি। তবে রাজনৈতিক বিষয় যেহেতু, রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ডিবেটেরও প্রয়োজন আছে বলে আমি মনে করি। তবে আপাতত দেশের যে সার্বিক অবস্থা, এখন সামনে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আমাদের সামনে গণতান্ত্রিক প্রথায় একটা নির্বাচিত সরকারের কাছে এই সরকার ক্ষমতা হস্তান্তর করার জন্য একটা ভালো পরিবেশ প্রয়োজন। সেখানে প্রতিদিন যদি আওয়ামী লীগ মাঠে নামে, আর এই ছাত্ররা যদি তাদের প্রতিহত করতে যায়, ডাক দেয়, তাহলে দৈনন্দিন জীবন ব্যাঘাত হয়, সেটাতে ব্যাঘাত হয়। জি, অসংখ্য ধন্যবাদ। যে পজিটিভলি আমি দেখছি, কিন্তু এটার জন্য আরো রাজনৈতিক আলোচনা এবং সকল রাজনৈতিক দলদের সরাসরি এক জায়গায় বসে সিদ্ধান্তের একটা বিষয় রয়েছে। আর আমি মনে করি যে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, যে নির্মমতা দেখিয়েছে, যে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে বিগত 16টি বছর, এমনিতেই মানুষের মন থেকে আস্তে আস্তে তারা বিলুপ্ত, তাতে আইন করার খুব একটা প্রয়োজন হবে বলে আমি মনে করি না। জি, অসংখ্য ধন্যবাদ।